আরমানের রুমে ঢুকেই আয়াতের চোখ পড়ল বিছানায় রাখা ফোনটার দিকে। ফোনের স্ক্রিনটা বারবার জ্বলছে আর নিভছে। আয়াত ভ্রু কুঁচকে চারিদিকে চোখ বোলালো। আরমান রুমে নেই, হয়তো ওয়াশরুমে হবে। বিছানার দিকে পা বাড়াতেই হঠাৎ ওয়াশরুমের দরজাটা খুলে গেল। বেখেয়ালে আয়াত সেদিকে তাকাতেই তার চোখ ছানাবড়া হয়ে গেল। বিস্ময় আর লজ্জায় সে কয়েক সেকেন্ড একধ্যানে তাকিয়ে স্থবির হয়ে রইল। আরবানের ভেজা সুঠাম শরীর থেকে চুইয়ে চুইয়ে পানি পড়ছে। মুহূর্তেই আয়াতের ফর্সা গাল দুটো টকটকে লাল হয়ে উঠল। পরক্ষণেই হুঁশ ফিরতেই সে এক গগনবিদারী চিৎকার দিয়ে চোখ চেপে ধরল আর বিড়বিড় করে আস্তাগফিরুল্লাহ পড়তে শুরু করল। আয়াতের সেই গগনবিদারী চিৎকারে আরভানের কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম হলো। সে কানে হাত দিয়ে বিরক্তি আর বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। অদ্ভুত, এমন রিয়াকশনের মানেটা কি? এতক্ষণ হাঁ করে অপলক তাকিয়ে সব দেখে এখন চিল্লানোর মানে হয় কোনো? আরবানের ভ্রুর মাঝে সূক্ষ্ম ভাঁজ পড়ল। সে ধীর পায়ে আয়াতের দিকে এগিয়ে আসতে শুরু করলো। আয়াত চোখ বন্ধ করে থাকলেও আরবানের উপস্থিতি ঠিকই টের পাচ্ছিল যে সে তার দিকে আসছে। সে চেঁচিয়ে তোতলামি স্বরে কাপা গলায় বলল, একদম একদম আমার কাছে আসবেন না আপনি। দূরে থাকুন বলছি। আয়াতের এমন পাগলামি দেখে আরবানের বিরক্তি ছাপিয়ে একরাশ কৌতুক দানা বাঁধল। সে নিজের দিকে তাকালো। পরনে কেবল একটি সাদা তোয়ালে, যা কোমরে পেঁচানো। সে ঠোঁট কামড়ে হাসলো। বিছানার পাশ থেকে ফোনটা তুলে নিয়ে সে আয়াতের একদম কাছে গিয়ে দাঁড়ালো। তারপর তর্জনী দিয়ে আয়াতের বাহুতে পরপর ৩টা খোঁচা দিয়ে শয়তানি হাসিমাখা ভঙ্গিতে বলল, মিসেস আরবান, চোখ খুলুন। দেখুন আপনার হাজবেন্ড ইজ সো হট। তার এই সুগঠিত মাসেল আর সিক্স প্যাক, উফ, জাস্ট লুক অ্যাট মাই বডি। আমার এই পারফেক্ট বিল্ড আপ, ইটস ফার বেটার দ্যান ইয়োর সো কল্ড স্টকার শাহরিয়ার। বলেই সে হাত ভাঁজ করে বাইসেপস ফুলিয়ে আয়াতের সামনে পোজ দিল। আয়াত এবার আরো জোরে চিৎকার করে উঠল, অসভ্য লোক একটা! তোয়ালে পরে পুরো ঘরে ঘুরে বেড়াচ্ছেন, আবার বড় বড় কথা বলছেন। লজ্জা করে না আপনার? সেই দিনের সেই দম্ভ কোথায় গেল? বলেছিলেন না আপনার ওয়াশরুম নাকি বিশাল বড়, আপনি তোয়ালে পরে রুমে আসেন না? তাহলে আজ এই অবস্থা কেন? আরভান একদম নির্লিপ্ত ভাবে বলল, অবশ্যই বিশাল। আমি তো শুধু ফোনটা নিতে এসেছিলাম। আমি কি জানতাম যে আমার ঘরে কোনো এক নির্লজ্জ চোর ঢুকে আমার রূপের প্রদর্শনী দেখবে? তুমিই তো সুযোগ পেয়ে আমাকে ড্যাব ড্যাব করে তাড়িয়ে তাড়িয়ে দেখছিলে। দোষ এখন আমার? আয়াতের ভেতরটা লজ্জায় কুঁকড়ে গেল। সত্যিই তো, ওই মুহূর্তে আরভানকে ওভাবে দেখে সে একদম স্থবির হয়ে তাকিয়েছিল। কি লজ্জার ব্যাপার! কিন্তু মুহূর্তেই তানিয়ার বলা সেই কথাগুলো মনে পড়তেই আয়াতের অস্বস্তির রাগে রূপ নিল। সেই মেয়েটা আরভানের ফোন নিয়ে কি করছিল? আর এই লোকটাই বা ওয়াশরুমে ফোন নিয়ে কেন যাচ্ছিল? আয়াত এবারে চোখ খুলে সরাসরি আরভানের চোখের দিকে চাইলো। ফোন নিয়ে ওয়াশরুমে কেন যাবেন শুনি? আরভান প্রথমে আয়াতের এমন প্রশ্নে কিছুটা অবাক হলো, কারণ আয়াত সচরাচর এমন আচরণ করে না। কাজ আছে বলে আয়াতকে কোনো পাত্তা না দিয়ে পাশ কাটিয়ে হাঁটা দিতে চাইল সে। আরভানের এমন নির্লিপ্ততা আয়াতের মনে বিরাট ধাক্কা দিল। লোকটা তাকে কোনো তোয়াক্কাই করছে না। আয়াত ক্ষিপ্ত গতিতে আরভানের হাত টেনে ধরল। আপনার ফোনটা দিন আমাকে। আরভান ভ্রু কুঁচকে তাকালো। কেন? কেন মানে? আপনি যখন তখন আমার ফোন নিয়ে যা খুশি করবেন, কত কি চেক করেন, তার তো কোনো হিসেব নেই। জানি না ওর ভেতরে কত কি করে রেখেছেন, আর আমি আপনার ফোন দেখলেই এত কৈফিয়ত দিতে হবে কেন? দিন বলছি। এখন জরুরি কাজ আছে আয়াত। কাজ শেষ করার পর ফোন নিয়ে যা খুশি করো। কিসের কাজ আপনার? আমি ফোন এখনই দেখব। আয়াত ফোনটা কেড়ে নেওয়ার চেষ্টা করলে আরভান হাতটা উঁচুতে তুলে ধরল। ঠোঁট বাঁকিয়ে বিজয়ীর হাসি দিয়ে বলল, নাও, এবার দেখি কেমন করে নাও। আয়াত রাগে জ্ঞান হারিয়েই হিতাহিত ভুলে গেল। সে এক ঝটকায় আরভানের কোমরের তোয়ালেটা খামচে ধরল।
ফোন না দিলে এখন এমন কিছু করে ফেলবো যা আপনি কল্পনাও করতে পারবেন না মিস্টার আরভান। আরভান কিছুটা থতমত খেয়ে গেল। তোয়ালে খুলে যাওয়ার আতঙ্কে সে দ্রুত আয়াতের মুঠো ধরে বলল, কি করছো আয়াত? ছাড়ো, এটা খুলে যাবে তো। ছাড়বো না। খুলে খুলুক, আগে ফোন দেবেন, তারপর ছাড়াছাড়ি। তার আগে কোনো কথা নেই। আরবানের ঠোঁটে এক পৈশাচিক শয়তানি হাসি ফুটে উঠল। সে নিজের দু হাত মাথার পেছনে বেঁধে আয়েশি ভঙ্গিতে দাঁড়িয়ে পড়ল। ওকে, খোলো, আমার কি? এটা খুললে এখন আমিও অন্য কিছু করা শুরু করব। তখন কিন্তু সামলাতে পারবে না মিসেস। আয়াতের হুঁশ ফিরল। আয়াতের কথার চাহনি দেখে সে তড়াক করে তোয়ালে ছেড়ে দুই হাত দূরে ছিটকে গেল। এই অসভ্য লোকটার মুখে কিছু বাঁধে না। সে কোনদিন সভ্য হবে না। আরবান একটা বাঁকা হাসি দিয়ে বলল, গুড গার্ল। বলেই সে আয়াতের কপালে একটা টোকা দিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। কিন্তু আয়াতের জেদ তখন তুঙ্গে। আজ সে শেষ দেখে ছাড়বে। সেও আরবানের পিছু পিছু ওয়াশরুমে ঢুকে গেল। ভেতরে ঢুকে আয়াত দেখলো আরবানের ওয়াশরুমটা আসলেও বিশাল। একদিকে বিশাল ড্রেসিং সেকশন, অন্যদিকে দামি বাথটব আর শাওয়ার। আরবান বাথটবের দিকে ফিরতেই আয়াতের সাথে ওর সজোরে ধাক্কা লাগলো। আরবান দীর্ঘশ্বাস ফেলে পেছনে তাকালো। কি, এখন কি আমার সাথেই গোসল করার প্ল্যান করেছো নাকি? আরবানের এই বাঁকা প্রশ্নে আয়াতের সম্বিত ফিরল। সে এতক্ষণে খেয়াল করেনি যে ঝর্ণার একদম নিচে দাঁড়িয়ে আছে তারা। আয়াতের গাল দুটো লজ্জায় আরো রক্তিম হয়ে উঠল। সে মাথা নিচু করে কাপা গলায় বলল, সরি, আমি বাইরে যাচ্ছি। আয়াত এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে চলে যেতে চাইল, কিন্তু আরবান তাকে সেই সুযোগ দিল না। সে আয়াতের হাত ধরে এক হাঁচকা টান দিল। আয়াত টাল সামলাতে না পেরে সরাসরি আরবানের উন্মুক্ত বলিষ্ঠ বুকে আছড়ে পড়ল। আরবান এক মুহূর্ত দেরি না করে নিজের শক্তিশালী দু হাতে আয়াতের কোমর পেঁচিয়ে ধরল। একদম নিবিড়ভাবে নিজেকে মিশিয়ে নিল আয়াতের সাথে। কি করছেন? ছাড়ুন বলছি। আয়াত চেঁচিয়ে উঠলে তাকে ছাড়াতে চাইল, কিন্তু আরবানের এই বাহুবন্ধন থেকে মুক্ত হওয়া অত সহজ নয়। আরবান তাকে ছাড়ল না, বরং এক ঝটকায় আয়াতের পিঠ দেয়ালের সাথে চেপে ধরল। নিজের দাড়িওয়ালা গালটা আয়াতের নরম গালে ঘষতে ঘষতে ফিসফিস করে বলল, সকালের রাগ কি এখনো কমেনি আপনার? নাকি রাগ ভাঙানোর নতুন কোনো প্র্যাকটিক্যাল মেথড অ্যাপ্লাই করতে চাইছেন? আয়াতের শরীর জমে গেল এই অতর্কিত আর ঘনিষ্ঠ স্পর্শে। আরবানের শরীর থেকে চুইয়ে আসা শীতল জল আর তার তপ্ত নিঃশ্বাসের এই বৈপরীত্য ওকে এক নিমিষে অসাড় করে দিল। ওর গলা দিয়ে কোনো স্বর বের হচ্ছিল না। আরবানের এক হাত কোমর থেকে সরে এসে আয়াতের অবাধ্য ভিজে চুলগুলোতে কানের পেছনে গুজে দিল। উন্মুক্ত গলার পাশটায় আরবান একের পর এক ছোট ছোট তৃষ্ণার্ত চুমু আঁকতে শুরু করলো। আয়াতের বিচার বুদ্ধি লোপ পাচ্ছিল। সে ঘোরগ্রস্তের মতো নিজের হাত দুটো দিয়ে আরবানের ভেজা চুলগুলো শক্ত করে আঁকড়ে ধরল। তার শরীরের প্রতিটি কোষে যেন এক অজানা বৈদ্যুতিক কম্পন শুরু হয়েছে। সে চাইছে আরবানকে দূরে সরাতে, অথচ অবচেতন মন চাইছে এই নিবিড়তা আরো প্রগাঢ় হোক। আয়াত যখন সেই মায়ার নেশায় বুঁদ হয়ে চোখ বুজে দাঁড়িয়েছিল, ঠিক তখনই আরবান ওর কানের লতিতে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলল, পানি পড়ে মাথাটা কি একটু ঠান্ডা হয়েছে মিসেস? বলেই সে আয়াতকে হঠাৎ ছেড়ে দিয়ে কিছুটা দূরে সরে দাঁড়ালো। আয়াত চোখ খুলে দেখলো আরবান ওর থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে ঠোঁট বেঁকিয়ে হাসছে। সেই চোখে একরাশ নেশা আর অদম্য দুষ্টুমি। আয়াত নিজের দিকে তাকিয়ে লজ্জায় আষ্টেপৃষ্ঠে কুঁকড়ে গেল। তার পুরো শরীর ভিজে চুপচুপ করছে। পাতলা কামিজ শরীরের সাথে লেপ্টে থাকায় একজন নারীর দেহে প্রতিটি ভাঁজ আর আরবানের চোখের সামনে স্পষ্ট। ওড়নাটা কোনো মতে গলার পাশে ঝুলে আছে। আরবান হঠাৎ এগিয়ে এসে আয়াতের গলার ওড়নাটা এক টানে খুলে নিজের হাতে নিল। তারপর আবারও তাকে কাছে টেনে নিয়ে গালে হাত বুলিয়ে গাঢ় স্বরে বলল, বাংলাদেশের সাদা জামায় প্রথম ভেজা অবস্থায় তোমাকে দেখেছিলাম, কিন্তু আজ এই নীল পোশাকে তোমার এই ভিজে রূপে আমাকে পাগল করে দিচ্ছে আয়াত। তোমার এই কাঁপা ঠোঁট দুটো যেন চিৎকার করে বলছে, আরবান, আমাকে একটু ছুঁয়ে দাও।
আমাকে বারবার প্ররোচিত করো না আয়াত। আমি কিন্তু মানুষটা কিন্তু খুব একটা সুবিধের নই। আবারও ওকে কাছে টেনে নিয়ে আরবান আয়াতের থুতনিটা উঁচিয়ে ধরল। ওর চোখের মনি দুটো তখন কামনার গভীর সমুদ্রে ডুবে আছে। আয়াতের শরীরে কাঁপন যেন আরো বেড়ে গেল। সে কিছু বলতে চাইলো, কিন্তু আরবানের চোখের ওই গভীরতা তাকে স্তব্ধ করে দিল। আরবান তার কপালে কপাল ঠেকিয়ে বলল, তোমাকে এভাবে দেখার পর কোনো পুরুষের পক্ষেই নিজেকে সামলানো সম্ভব নয় আয়াত। এই মুহূর্তে আমার খুব ইচ্ছা করছে তোমাকে পাঁজাকোলা করে বিছানায় নিয়ে যেতে। তোমার ওই রেশমি চুলে মুখ গুজে হারিয়ে যেতে চাই আমি। দিবে কি সেই অধিকার? আয়াতের চোখ যেন কোটর থেকে বের হয়ে আসার উপক্রম। এই লোকটা ইদানিং যেন সারাক্ষণ ওই এক ধান্দাতেই থাকে। আয়াত বুঝতে পারল এখনই না পালালে বিপদ নিশ্চিত। আরবান যখন আবারও মাথা নিচু করে আয়াতের ওষ্ঠের দিকে এগোতে চাইল, আয়াত সর্বশক্তি দিয়ে আরবানকে ধাক্কা দিল। আরবান অপ্রস্তুত অবস্থায় টাল সামলাতে ব্যস্ত। আর সেই সুযোগে আয়াত এক দৌড়ে ওয়াশরুম থেকে বের হয়ে গেল। আরবান ওর পালানো দেখে অট্ট হাসিতে ফেটে পড়ল। পালিয়ে কোথায় যাবে মিসেস? কিন্তু পরক্ষণেই আরবানের হাসি থেমে গেল। সে বুঝতে পারল কোমরে বাতাস লাগছে। নিচে তাকিয়ে দেখলো তার একমাত্র সম্বল সাদা তোয়ালেটা উধাও। আয়াত যাওয়ার সময় শয়তানি বুদ্ধি করে তোয়ালেটা একটানে নিয়ে গেছে। আরবান চিৎকার করে উঠল, ইডিয়েট গার্ল, তুমি নিজেকে কি ভাবো? তোমাকে একবার আমার সামনে পাই, তারপর দেখো। আমার তোয়ালে ফেরত দিয়ে যাও আয়াত। আয়াত নিজের রুমে চলে এসে কোনো মতে দরজা লাগিয়ে সবগুলো লক আটকে দিল। দরজায় পিঠ ঠেকিয়ে হাঁপাতে লাগলো সে। তার হৃৎপিণ্ডটা যেন পাগলের মতো লাফাচ্ছে। এই লোকের পাল্লায় পড়লে তার জানটা কোনোদিনই খুশিতেই বের হয়ে যাবে। আর বেঈমান হৃৎপিণ্ডটা এত ছটফট করার কি আছে? আয়াত আয়নার নিজের বিধ্বস্ত রূপ দেখে হাসবে না কাঁদবে বুঝতে পারল না। আরবানের চেহারা চেয়েও ওই নেশালু চোখ দুটো মনে পড়তেই সে আবার শিউরে উঠল। তবে তোয়ালে ছাড়া আরবানের ওই কিং কর্তব্যবিমূঢ় চেহারাটা কল্পনা করতেই সে আর নিজের হাসি চেপে রাখতে পারল না। বুকের ওপর হাত রেখে সে খিলখিল করে হেসে উঠল। এই প্রথম সে আরবান চৌধুরীকে কোনো যুদ্ধে পরাজিত করতে পেরেছে। খাবার টেবিল জুড়ে পিনপতন নীরবতা। ওয়াশরুমের সেই কাণ্ডের পর থেকে আরবানের সাথে আয়াতের একটি শব্দও বিনিময় হয়নি। আরবান নিবিষ্ট মনে খেয়ে যাচ্ছে, যেন তার আশেপাশে আয়াতের কোনো অস্তিত্বই নেই। ওর দৃষ্টি কেবল নিজের প্লেটে নিবদ্ধ। আয়াত আর চোখে বারবার তাকে পড়ার চেষ্টা করছে। লোকটা আজ একটু বেশি গম্ভীর। আরবানকে সব রূপেই মানায়, কখনো তপ্ত আগুন, কখনো শীতল বরফ। কিন্তু এই নিস্তব্ধ গাম্ভীর্য কেন যেন আয়াতের সহ্য হচ্ছে না। সে ভেবেছিল আরবান রাগ করবে, বকবে, কিংবা সেই তোয়ালে চুরির অপরাধে করা কোনো মিষ্টি শাস্তি দেবে। কিন্তু তার বদলে এই মৌনতা যেন হাজারটা চড় থাপ্পড়ের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক। আয়াত আর থাকতে পারল না। ঠোঁট কামড়ে কিছু বলতে চাইলো। ঠিক তখনই আরবান প্লেট থেকে মুখ না তুলেই শীতল গলায় বলে উঠল, ঘুরঘুর করে আমার দিকে না তাকিয়ে নিজের খাবারে মন দাও আয়াত। আয়াত থমকে গেল। সে নিচু স্বরে অপরাধীর মতো আমতা আমতা করে জিজ্ঞেস করলো, আপনি কি আপনি কি আমার উপর খুব রেগে আছেন? না। কেন? রাগের মতো বিশেষ কিছু হয়েছে নাকি? আরবানের সংক্ষিপ্ত উত্তর। কিন্তু আরবানের এই কৃত্রিম নিরাসক্তি আর অভিমানী কণ্ঠস্বর শুনে আয়াতের বুকের ভেতরটা মুচড়ে উঠল। সে বুঝতে পারছে আরবান নিজেকে গুটিয়ে নিচ্ছে। কাঁপা গলায় সে বলল, আমি আমি নেক্সট টাইম আর এমন কিছু করব না, প্রমিস। কেমন কিছু করবে না? আরবান প্লেট সরিয়ে শান্ত চোখে তাকালো। আর আপনার সাথে এমন বাজে আচরণ করব না। আপনার বিরক্তির কারণ হব না। আয়াত মাথা নিচু করে বলল, আচ্ছা। আরবান আবারও গ্লাসের পানিতে চুমুক দিল। আরবানের এই নিষ্ক্রিয়তা যেন বিষের মতো তপ্ত হয়ে আয়াতের হৃদয়ে লাগছে। হঠাৎ করে ওর বুক ফেটে কান্না এলো। কোনো কারণ ছাড়াই চোখের কোণ বেয়ে নোনা জল গড়িয়ে গালের ওপর পড়ল। আরবান খাওয়া থামিয়ে অবাক হয়ে তাকালো। কাঁদছো কেন? আমি কি তোমাকে কিছু বলেছি? বকেছি নাকি মেরেছি? আয়াতের ফুপিয়ে ওঠার শব্দ বাড়ল। আরবান একটা দীর্ঘশ্বাস ফেলে চেয়ার ছেড়ে উঠে এলো। সে আয়াতের চেয়ারের পাশে মেঝেতে হাঁটু গেড়ে বসলো।
আয়াতের বিষণ্ণ মুখটা নিজের দুই হাতের উষ্ণ আঁচলায় তুলে নিয়ে অত্যন্ত কোমল স্বরে বলল, কাঁদছো কেন আয়াত? আমি তো কিছুই বলিনি। পাগলামি তো তুমিই করলে। এখন কাঁদছো তুমি? আয়াত ভেজা চোখে অভিমানী গলায় বলল, আপনি এভাবে কেন কথা বলছেন? আপনি অনেক বেশি রেগে আছেন। আমি রেগে নেই জান। আরবান ওর কপালে নিজের কপাল ঠেকালো। আছেন, আমি জানি। আপনি যখন আমার ওপর অনেক খুশি থাকেন তখন মিসেস এবং আপনি বলে সম্বোধন করেন, কিন্তু যখন আমি আপনার কাছে গুরুত্বহীন হয়ে যাই কিংবা আমাকে নিজের থেকে দূরে সরিয়ে দিতে চান, ঠিক সেই মুহূর্তে আপনি শুধু আয়াত বলে ডাকেন। আমি আপনার সেই বদলে যাওয়া সহ্য করতে পারছি না আরভান। দয়া করে এমন করবেন না। আরভান আয়াতের চোখের পানি নিজের বৃদ্ধাঙ্গুলি দিয়ে মুছে দিল। ওর হাতের পিঠে আলতো করে একটা চুমু এঁকে গাঢ় স্বরে বলল, এতটা জানো আমাকে? রাগ করিনি, সত্যিই বলছি। শুধু একটু অন্যমনা হয়েছিলাম। মনে হচ্ছিল আমার স্ত্রী বোধহয় আমার কাছে আসতে চায় না। সে হয়তো আমাকে এখনো মন থেকে গ্রহণ করতে পারেনি। আমি তো পাথর নই আয়াত। আমারও তো আকাঙ্ক্ষা জাগে তোমাকে ঘিরে। কিন্তু তোমার বারবার দূরে সরে যাওয়া দেখে মনে হয় আমি হয়তো জোর করছি তোমার ওপর। আয়াত আরবানের হাতের মুঠোয় নিজের আঙুলগুলো শক্ত করে চেপে ধরল। এমনটা নয় আরভান, একদমই এমনটা নয়। আমি শুধু একটু সময় নিচ্ছিলাম। আরভান ম্লান হাসলো। আমিও জানি সেটা। এর জন্যই তো আমার অভিমান বেশিক্ষণ টেকে না। এবার চোখ মোছো তো লক্ষ্মীটি। একটা কথা শোনো। আরবান আয়াতের কপালে গভীর এক চুমু এঁকে নিম্ন স্বরে বলল, আজ ফিরতে আমার অনেকটা রাত হবে। আমি একটা বিজনেস ডিল আর মিটিং এর জন্য শহরের বাইরে যাচ্ছি। আরবানের কথা শেষ হবার আগেই আয়াত চঞ্চল হয়ে উঠল। আমি একা এখানে ঘরে আটকা পড়ে থাকবো না। আমিও আপনার সাথে যাব। আরবান অবাক হয়ে তাকালো। আমি মিটিং এ যাচ্ছি আয়াত, তাও মাউন্ট বুলারতে। এক হাড় কাঁপানো শীতে ওই পাহাড়ে তোমাকে আমি নিতে পারছি না। আবহাওয়া খুব খারাপ হতে পারে। কি? আপনি মাউন্ট বুলারে যাচ্ছেন? তাহলে তো আমি নিশ্চিত যাব। আমি শুনেছি ওখানে এখন প্রচুর তুষারপাত হয়। আমি জীবনেও সামনাসামনি বরফ পড়া দেখিনি। প্লিজ আরবান, আমাকে সাথে নিন। আমি কোনো ডিস্টার্ব করব না, একদম প্রমিস। আরবান কিছু বলার জন্য মুখ খুলতেই আয়াত হাত তুলে ওকে থামিয়ে দিল। আপনি এখানে একদম নড়বেন না, এখানেই দাঁড়ান। আমি ঠিক 3 মিনিটের মধ্যে রেডি হয়ে আসছি। জাস্ট 3 মিনিটস। 1 সেকেন্ডও বেশি লাগবে না। বলেই আয়াত এক দৌড়ে সিঁড়ি দিয়ে নিজের রুমের দিকে ছুটল। আরবান পেছনের সোফায় হেলান দিয়ে দাঁড়ালো। ওর ঠোঁটের কোণে সেই পরিচিত বাঁকা হাসিটা ফিরে এলো। এই মেয়েটার সরলতা, জেদ আর অবুঝ পাগলামি কাছে আরবান চৌধুরী বরাবরই বড় অসহায়। আয়াত 3 মিনিট সময় চেয়ে রুমে গেলেও তার নামগন্ধ নেই। আরবান নিচে সোফায় বসে একের পর এক ফাইল চেক করছে আর অস্থিরভাবে ঘড়ির দিকে তাকাচ্ছে। একে তো জরুরি মিটিং, তারপর এই মেয়ে। 10 বার নক করার পর ভেতর থেকে শুধু উত্তর আসে, এই তো হয়ে গেছে, আপনি নিচে দাঁড়ান, আমি আসছি। আরবানের মাথায় আসছে না সামান্য তৈরি হতে একটা মানুষের এত সময় কেন লাগে। সে বিরক্তি নিয়ে ফোনটা বের করলো। বারবার ফারহানের কল আসছে। সে রিসিভ করে গম্ভীর গলায় বলল, ক্লায়েন্টদের বলো মিটিং এর সময়টা আর আধা ঘন্টা পিছিয়ে দিতে, আমি বের হতে দেরি করছি। কথা বলতে বলতে আরবান যখন রাগে গজগজ করতে করতে আয়াতের রুমের দিকে পা বাড়ালো, ঠিক তখনই দরজা খুলে আয়াত বেরিয়ে এলো। আরবানের তীক্ষ্ণ ভ্রু মুহূর্তেই কুঁচকে গেল। সে আপাদমস্তক আয়াতকে পর্যবেক্ষণ করে বলল, আবার শাড়ি পরেছ কেন? আয়াত এক হাতে আঁচল ঠিক করতে করতে আর চোখে তাকালো। বারে, ঘুরতে যাব, শাড়ি পরবো না? জানেন না বাঙালি মেয়েদের শাড়ি ছাড়া ঘোরাঘুরি একদম অসম্পূর্ণ। মাউন্ট বুলারে যাচ্ছ আয়াত, ওখানে কোনো বিয়ের দাওয়াত নয়। শাড়ি পাল্টে কোনো গরম কাপড় পরে এসো। ওখানে তাপমাত্রা হিমাঙ্কের নিচে। লাগবে না, আমি এভাবেই যাব। কার কাছে যেন শুনেছিলাম মেয়েদের নাকি শীত কম লাগে। আর ওখানে গিয়ে আমি একটা শাড়ির আঁচল উড়িয়ে পোজ দেব, একদম হিরোইনদের মতো। আপনি বুঝবেন না। আরবান একটা দীর্ঘশ্বাস ফেললো। এখন এই শাড়ি পাল্টাতে পাঠালে নির্ঘাত আরো 1 ঘন্টা দেরি হবে। সে কপালে হাত দিয়ে বিড়বিড় করলো,
রিডিকিউলাস, যা খুশি করো, পরে ঠান্ডায় কুঁকড়ে মরলে আমার দোষ দিও না। তারপর সে গড়গড় করে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। আয়াত মুখ ভেঙচি কেটে বিড়বিড় করে আরবানের গুষ্টি উদ্ধার করতে করতে তার পিছু নিল। একটা রিসোর্টে মিটিং চলছে, তার এক কোণে বসিয়ে রাখা হয়েছে আয়াতকে। যাওয়ার আগে কড়া হুকুম দিয়ে গেল, মিটিং শেষ না হওয়া পর্যন্ত এখান থেকে এক চুলও নড়বে না। ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাচ্ছে, আয়াত দেখল আরবান তার ক্লায়েন্টদের সাথে গভীর আলোচনায় মগ্ন। এই মানুষটা কাজ ছাড়া আর কিছুই বোঝে না। মাঝে মাঝে আরবান ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ সরিয়ে আয়াতের দিকে তাকাচ্ছে, যেন নিশ্চিত হতে চাইছে সে পালায়নি তো। ঘন্টা দুয়েক পার হয়ে গেছে, আয়াত এখন রীতিমতো কাঁপছে। হাড় কাঁপানো ঠান্ডায় শাড়ি পরা যে কতটা বোকামি হয়েছে তা সে হাড়ে হাড়ে টের পাচ্ছে। বরফ দেখার শখ পূরণ করতে এসে এখন শীতে জমে যাওয়ার অবস্থা। কিন্তু এখন যদি আরবানের সামনে কাঁপাকাঁপি করে, তবে ওই দাম্ভিক স্বামীটা তাকে নির্ঘাত একটা লেকচার দেবে। আয়াত আর সহ্য করতে না পেরে উঠে দাঁড়ালো। সে কারো হুকুমের গোলাম নয় যে তাকে যেখানে বসিয়ে রাখা হবে সেখানেই বসে থাকবে। সে গটগট করে বাইরের বারান্দার দিকে হাঁটা দিল। ফারহান আরভানকে একটা পেপার এগিয়ে দিচ্ছিল সই করার জন্য। ঠিক তখনই আরভানের চোখ পড়ল আয়াতের অবাধ্যতা। আরভানের চোয়াল শক্ত হয়ে গেল। সে দাঁতে দাঁত চেপে বলল, তোর বোনের কলিজা দেখে আমি অবাক হচ্ছি ফারহান। আমার পারমিশন ছাড়া সে কোথায় যাচ্ছে? ফারহান বেখেয়ালে কফি কাপে চুমুক দিয়ে বলল, আমার বোন তার স্বামীর কাছেই তো আছে, তোর সমস্যা কি? আরবানের খুনে চাউনি দেখে ফারহানের টনক নড়ল। সে ঢোক গিলে বলল, আরে আমি আয়াতের কথা বলছি না, আমি তো অন্য। আমি এক্ষুনি দেখে আসছি ও কোথায় গেল। বলে সে আয়াতের পিছু ছুটল। আয়াত তখন রিসোর্টের বিশাল বারান্দায় এসে দাঁড়িয়েছে। ভেতরে ঠান্ডা না থাকলেও বাইরের বাতাস যেন তলোয়ারের মতো বিঁধছে। ফারহান পেছন থেকে ডাকলো, আয়াত। আয়াত ম্লান হেসে বলল, জি ভাইয়া। ভেতরে চলো আরবান। কিন্তু রেগে আগুন হয়ে আছে। যাব না ভাইয়া, ওখানে দম বন্ধ হয়ে আসছে। তার উপর কয়েক ঘন্টা ধরে বসে থাকতে থাকতে আমার কোমর শেষ। ফারহান হাসলো, তাহলে এসেছিলে কেন? জানো না তোমার হাজবেন্ড আস্ত একটা ওয়ার্কহোলিক, কাজ ছাড়া সে কিছুই বোঝে না। এখন বুঝেছি, তখন বুঝিনি। কিন্তু এই কাজ কি সন্ধ্যার আগে শেষ হবে না? তার তুষারপাত, বরফ তো এখন এক ফোঁটাও আকাশ থেকে পড়তে দেখলাম না। ফারহান আকাশটা একবার দেখে নিয়ে বলল, এভি মনে হয় না তোমাকে সময় দিতে পারবে। আজকের আবহাওয়াও ভালো না। তুষারপাত হবে নাকি বৃষ্টি তা বোঝা যাচ্ছে না। আর আমি তোমাকে কোথাও নিয়ে যেতে পারবো না। তোমার ওই হিটলার স্বামী জানলে আমার প্রাণ নিয়ে টানাটানি শুরু করে দেবে। আমি বরং ওকে ফ্রি হতে বলছি। ফারহান চলে যাওয়ার পর আয়াত দূর দিগন্তে কুয়াশায় ঢাকা পাহাড়ের দিকে চেয়ে রইল। আজ বড্ড বাংলাদেশের কথা মনে পড়ছে তার। এমন সময় পাশ থেকে আরবানের গম্ভীর আর ভারী কণ্ঠস্বর ভেসে এলো, কি হয়েছে? এখানে দাঁড়িয়ে কি করছো? আয়াত অভিমানে মুখ ফিরিয়ে নিয়ে ধরা গলায় বলল, কিছু না, আমি বাড়ি যাব। আপনার দেরি হলে আমাকে একটা ট্যাক্সি বুক করে দিন, আমি একাই চলে যেতে পারবো। আরবান ওর একদম কাছে এসে দাঁড়ালো। কেন? আসার সময় তো খুব লাফাচ্ছিলে, এখন পালাচ্ছ কেন? আর এত কাঁপছো কেন? তোমার না শীত কম লাগে? শাড়ির আঁচল উড়িয়ে পোজ দেওয়ার কথা ছিল না? আয়াত কোনো উত্তর দিল না। ওর কান্না পাচ্ছে। আরবান কি বোঝে না যে সে শুধু তুষার দেখতে নয়, আরবানের সাথে একটু সময় কাটাতে এসেছে? আয়াত রাগী স্বরে বলল, আপনার তো অনেক কাজ ছিল না? যান, আপনার ক্লায়েন্টদের সাথে গিয়ে হাসাহাসি করুন, আমাকে না দেখলেও চলবে। কাজ করতে দিচ্ছেন কোথায়? আরবান হঠাৎ আয়াতের কোমর জড়িয়ে ধরে নিজের বলিষ্ঠ শরীরের সাথে নিবিড়ভাবে মিশিয়ে নিল। কেন? আমি কি আপনাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছি? আয়াত নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করলো। আরবান আয়াতের কোমরের উন্মুক্ত ভাঁজে হাত দিয়ে ফিসফিস করে বলল, হ্যাঁ রেখেছো তো। তোমার ওই মায়াবী চোখ দুটো দিয়ে আমার অদৃশ্য শিকলে বেঁধে রেখেছো। কয়েক ঘন্টা ধরে সিরিয়াস মিটিং এর মাঝেও তোমার ওই শাড়ির আঁচল বারবার আমার নজর কাড়ছিল। কখন আঁচলটা অবাধ্য হয়ে উড়ে যাচ্ছিল, আবার কখনো তুমি তা বুকে টেনে নিচ্ছিলে, আবার কখনো কোমরের ভাঁজে রাখছিলে। আমার সমস্ত কনসেন্ট্রেশন তো তোমার ওই উন্মুক্ত কোমরেই আটকে ছিল আয়াত।
কাজটা করব কি করে? আয়াত এক ঝটকায় আরভানের হাত সরিয়ে দিয়ে বলল, সবসময় গায়ে পড়ে কথা কেন বলেন? একটু দূরত্ব রেখে কথা বলা যায় না? আরভান এবার সেই চিরচেনা নেশালো স্বরে আয়াতের কানের কাছে মুখ নিয়ে বলল, না, স্পর্শ না করলে তোমাকে বোঝাবো কিভাবে আমি তোমার শরীরের ঠিক কোন কোন জাদুকরি জায়গায় কথা বলছি? সে রেগে গিয়ে বলল, অসভ্য, আপনার সাথে আসাই আমার ভুল হয়েছে, বলে সে গটগট করে সামনে হাঁটতে শুরু করলো। হঠাৎ আয়াত অনুভব করলো সে মাটি থেকে শূন্যে ভাসছে। আরভান তাকে এক ঝটকায় কোলে তুলে নিয়েছে। আয়াত হকচকিয়ে গিয়ে চিৎকার করে উঠল, নিচে নামান, মানুষ দেখছে তো, কি করছেন আপনি? আরভান কোনো কথা না বলে তাকে পাঁজা করে নিয়ে গাড়িতে বসিয়ে দিল। নিজের ড্রাইভিং সিটে বসে ইঞ্জিন স্টার্ট দিল। মাউন্ট বুলারের কাছাকাছি আসতেই দেখা গেল রাস্তার ধারে পুরনো বরফ জমে আছে, কিন্তু নতুন করে আকাশ থেকে তুষারপাত হচ্ছে না। আয়াত দীর্ঘশ্বাস ফেলে ম্লান মুখে হাসলো। আফসোস, তুষারপাত দেখা আর হলো না। দেখা তো হয়েছে, ওই তো চারিদিকে শুভ্র বরফ। আরবান বাইরের দিকে তাকিয়ে ইশারা করলো, এটা তো জমাট বাঁধা বরফ, আমি তুষারপাত হওয়া দেখতে চেয়েছিলাম। আয়াত গাড়ি থেকে নেমে হাঁটা দিল। এখন আবার কোথায় যাচ্ছ? আরভান গাড়ি থেকে নেমে পেছন থেকে ডাকলো, অপেক্ষা করতে। সিরিয়াসলি? তুমি অপেক্ষা করলেই তুষার বুঝি তোমার প্রেমে পড়ে নাচতে নাচতে আকাশ থেকে নেমে আসবে? আয়াত ঘুরে দাঁড়িয়ে আরভানের চোখের দিকে তাকিয়ে বলল, আমার অপেক্ষাতেই তো আপনিও একদিন এসেছিলেন, তাহলে তুষার কেন আসবে না? আয়াত কিছুটা দূরে দাঁড়িয়ে তুষারের অপেক্ষায় আকাশ পানে তাকিয়েছিল। আরবান ওর ঠিক পাশে এসে দাঁড়ালো, চোখে একরাশে বিস্ময় আর মুগ্ধতা নিয়ে। আয়াতের সেই অটল বিশ্বাসের উত্তরে সে কিছু বলতে যাবে, ঠিক তখনই প্রকৃতির মেজাজ বদলে গেল। কিন্তু তুষার নয়, আকাশ ভেঙে প্রবল ধারায় বৃষ্টি নামলো। মাউন্ট বুলারের সেই হাড় কাঁপানো ঠান্ডায় বৃষ্টি মানেই শরীর জমে যাওয়ার উপক্রম। আরবান এক মুহূর্ত দেরি না করে আয়াতের হাত ধরে হ্যাচকা টানে গাড়ির কাছে নিয়ে এলো। দ্রুত ওকে ভেতরে তুলে নিয়ে নিজেও ড্রাইভিং সিটে বসলো। ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। আয়াতের শখের শাড়ি আর আরবানের শার্ট ভিজে একাকার। আরবানের মেজাজ এবার সপ্তমে চড়ল। একে তো সন্ধ্যা হয়ে এসেছে, তার উপর এখান থেকে ফিরতে প্রায় 4 ঘন্টার পথ। এই ভেজা শরীরে ওকে এতক্ষণ গাড়িতে রাখা মানে নিশ্চিত নিমোনিয়া। আরবান পাশ ফিরে আয়াতের দিকে তাকিয়ে কড়া গলায় বলল, এবার কি হবে? নিজের জেদ মেটাতে গিয়ে তো ভিজলে, সাথে কোনো বাড়তি পোশাকও আরোনি। এখন এই বরফ ঠান্ডা শরীরে 4 ঘন্টা গাড়িতে বসে থাকবে কিভাবে? আয়াত অপরাধীর মতো মাথা নিচু করে রইল। ওর ঠোঁট দুটো ঠান্ডায় নীল হয়ে কাঁপছে। আরবান আয়াতের এই অসহায় অবস্থা দেখে নিজের রাগটা বেশিক্ষণ ধরে রাখতে পারল না। পিছনের সিট থেকে নিজের এক্সট্রা পোশাকের একটা প্যাকেট বের করে আয়াতের দিকে বাড়িয়ে দিয়ে বলল, শাড়িটা খুলে এর ভেতরের শার্টটা পরে নাও আয়াত, আমি বাইরে দাঁড়াচ্ছি। আয়াত বড় বড় চোখে আরবানের দিকে তাকালো। বাইরে তখন মুষলধারে বৃষ্টি পড়ছে। আয়াত মাথা নেড়ে তীব্র প্রতিবাদ করলো, অসম্ভব, এই বৃষ্টির মধ্যে আপনি বাইরে দাঁড়াবেন আর আমি গাড়ির ভেতরে পোশাক পাল্টাবো? কখনো না। আয়াত, জেদ করো না, তুমি শীতে জমে যাচ্ছ। মরলে মরবো, কিন্তু আপনাকে আমি এই বৃষ্টিতে বাইরে বের হতে দিব না। আর আমি গাড়িতে ড্রেস চেঞ্জ করতে পারবো না। আরবান বুঝলো এই মেয়ের সাথে তর্কে জেতা অসম্ভব। সে আর কথা না বাড়িয়ে গাড়ি স্টার্ট দিল। কিছু দূর যেতেই পাহাড়ের কোলে অবস্থিত একটি অভিজাত রিসোর্টে দেখতে পেয়ে সে গাড়িটা সামনে থামালো। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় গাড়ি চালানো এখন চরম ঝুঁকিপূর্ণ। আরবান রিসোর্টের রিসেপশনে গিয়ে একটি ডিলাক্স ডাবল বেডরুম বুক করলো। আয়াত যখন আরবানের পিছু পিছু রুমে ঢুকলো, ওর গলা শুকিয়ে কাঠ। আবারও সেই একই রুম, এক রাত, আর তারা দুজন।